নমস্কার বন্ধুরা, সুবাচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজকের ছোট গল্পের নাম শারদিয়া। লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়। আশ্বিন মাস শুরু হইয়া গিয়াছে। বৃষ্টি আছে, তবে সেই যে আকাশ ঘিরিয়া পাথরের মতো কালো মেঘ, চন্দ্র সূর্যের দেখা নাই, আর ঝড়ো ঝড়ো অবিরাম ধারাপাত, সে ভাবটা আর নাই। এখন নানা রকমের সাদা কালো মেঘের স্তূপ লঘু হাওয়ায় ভর দিয়া আকাশে চঞ্চল ভাবে যাওয়া আসা করিতেছে। মাঝে মাঝে এখানে ওখানে এক পশলা বৃষ্টি, তাহার পিছনেই আবার মেঘের পাশ দিয়া নির্গত দীপ্ত সূর্যের কিরণপাত। বেশ বোঝা যায় খুব ঘটা করিয়া একটা বড় কাজ হইবে। তাই পৃথিবীকে জল আছড়া দিয়া ধুইয়া মুছিয়া তৈয়ার করিয়া ফেলিবার জন্য তাড়াহুড়া পড়িয়া গিয়াছে। শারদিয়া পূজার আর দেরি নাই। প্রতিমা প্রায় শেষ হইয়া আসিল। ছেলের দল মূর্তি ঘিরিয়া জটলা করে, কুমারকে রং রাংতা যোগাইয়া দেয়, মাঝে মাঝে গল্পও হয়। কুমার কাজে বিরতি দিয়া হুঁকা টানিতে থাকে। আকাশে বাঘ, সিংহ, ময়ূর, হাতি প্রভৃতি নানা আকারের সঞ্চরমান মেঘে ছেলেদের সুপ্ত কল্পনাকে তোলে জাগাইয়া। বলে, মনে হচ্ছে যেন সব চললো মাকে নিয়ে আসতে। না গা, ওইদিকেই তো কৈলাসপুরী, না গা। কুমার বলে, মনে হচ্ছে মানে তোমরা কি ভেবেছ নাকি ওগুলো মেঘ? বেচারাদের দূর থেকে মেঘের মতো দেখাচ্ছে বলে শরতের মেঘ গুম গুম করিয়া ডাকিয়া ওঠে। কুমার বলে, ওই শোনো, তোমরা এটাকেও তাহলে মার সিংহীর ডাক বলতে চাইবে না নিশ্চয়ই? বলবে বাজ পড়ার শব্দ। মার সিংহই যে ডাকে তাহাতে আর কাহারও কোনো সন্দেহ থাকে না। মা আসিবেন, আশায় কল্পনায় শিশুচিত্ত বিকশিত হইয়া ওঠে। শুধু কি শিশুচিত্তই, ফোঁটার উৎসবে সমস্ত আকাশ ধরাতল ওঠে মাতিয়া। কমল তুলিয়া ধরে শতদলের অঞ্জলি, শিউলি বিছায় সোনা চাঁদির আস্তরণ। স্থলপদ্ম আর রক্তকরবীর গাছে লাগে রাঙার সমারোহ। কাশের বনে ওদিকে কাহারা চামর গড়ায় মাতিয়া গেছে, হাজারে হাজারে, লাখে লাখে। মা আসিবেন, আয়োজন প্রায় শেষ। পূর্ণতার প্রসন্ন হাসি মুখে ধরিত্রী প্রতীক্ষা করিয়া আছে। আজ পঞ্চমী, কাল ষষ্ঠীর বোধন। 2। সনাতন রায় মোটর থেকে নামিয়া একটু ক্লান্ত ভাবে ভিতরের বারান্দায় গিয়া উঠিলেন। নিজের হাতেই ফ্যানটা খুলিয়া দিয়া একটা সোফায় গা ঢাকিয়া দিয়া ডাকিলেন, কই গো আমার নতুন মা? ড্রাইভার গাড়ি থেকে বেশ বড় একটা মোট পাঁজায় করিয়া আনিয়া সামনে রাখিয়া দিল। পূজার বাড়ি, ছেলে মেয়ে আত্মীয় স্বজনে গম গম করিতেছে। দেখিতে দেখিতে মোটটার চারিদিকে ভিড় জমিয়া গেল। সনাতন রায় বলিলেন, না, এখন খোলা হবে না, তোমরা ঠান্ডা হয়ে চারিদিকে দাঁড়াও, আমার মা এসে খুলে যার যেটা সেটা ভাগ করে দেবে। একটি একটু বড় গোছের মেয়ে ছুটিয়া চলিয়া গেল। তারপর একটু পরেই একটি বৃরানত বালিকাকে সঙ্গে করিয়া হাজির হইয়া বলিল, নিয়ে এসেছি তোমার মাকে বাবা, উনি এবার পুজোর চার্জে নাকি? সনাতন রায় বলিলেন, ওরই বাড়ির পুজো, উনি চার্জে থাকবেন না তো কে থাকবে? আমাদের দুজনের তো এবার ছুটি, গায়ে ফুঁ দিয়ে বেড়াবো। মেয়েটি অতিমাত্র লজ্জিত হইয়া পড়িতেছিল। বোধহয় সে ভাবটি চাপা দেওয়ার জন্যই কোন রকমে মুখ তুলিয়া প্রশ্ন করিল, কেন ডেকেছেন আমায় বাবা?
শ্বশুর বলিলেন, ডেকেছি তোমার কাজ তোমাকে বুঝিয়ে দেবার জন্য। নাও তো মা, পোটলাটা খুলে ফেলো। আচ্ছা, এইবার এক কাজ করো, তার মধ্যে সবচেয়ে তোমার যেটি পছন্দ হয়েছে কাপড় আর ব্লাউজ পিস আগে আলাদা করে রাখো, তারপর। ছেলে মেয়েরা কাই মাই করিয়া উঠিল। সেই প্রগল্ভা মেয়েটি বলিল, তাহলে তোমার নূতন মা ছেড়ে আমাদের পুরনো মার হাতেই দাও বাবা, নিজের দিকে ঝোল টানবেন, তিনি নাকি আবার ভাগ করবেন। শ্বশুরের কথায় বধূ সংকুচিত হইয়া গিয়াছিল ননদের এই টিপ্পনিতে, এবং সকলের হাসিতে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। কর্তা ঈষৎ হাসিয়া বলিলেন, না, তোরা বড্ড জ্বালাতন লাগালি। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি মা। ঝুঁকিয়া গোটা ৩-৪ কাগজের বাক্সর ঢাকনা খুলিয়া দেখিলেন শেষেরটাতে খুব প্রচুর সাচ্চার কাজ করা একটা বেনারসি শাড়ি আর ব্লাউজ পিস। সেইটা সরাইয়া লইয়া বলিলেন, এটা তোমার পূজার শাড়ি মা, এটা পরে পুজোটা সামলাবে। আর আটপৌরেটা কোথায় গেল? আরো ২-৩খানা বাক্স সরাইয়া একটা টানিয়া লইলেন। ডালা খুলিতে একটা চাঁপা রঙের দামি জর্জেট শাড়ি বাহির হইল। বলিলেন, এটা কাল ষষ্ঠীর দিন পরে ঠাকুর দেখতে যাবে, আর যখন পুজো ছাড়া অন্য কাজ সামলাবে, চারিদিক তো তোমাকেই সামলাতে হবে কিনা, তখন গিয়ে এইখানা পরে থাকবে। পুজোর কটা দিন যদি সাদা কাপড় পরতে দেখি তো মায় বেটায় এক চোট ভয়ানক ঝগড়া হবে। মেয়েটি বলিল, আহা, আমরা যেন ঝগড়া করতে জানি না। কই, বের করো এবার আমাদের ষষ্ঠীর শাড়ি, সপ্তমীর শাড়ি, অষ্টমীর শাড়ি, নবমীর শাড়ি। অন্য একটি মেয়ে বলিল, বিজয়ার শাড়ি। অপর একজন বলিল, না বের করো তো, নাতনি ঠাকুরদায় ভয়ানক ঝগড়া হয়ে যাবে। খুব একটা হাসির কলরব পড়িয়া গেল। ৩। মোটরে আসিতে আসিতে মেয়েটি বড় চোখে লাগিয়া গিয়াছিল। সনাতন রায় চর লাগাইয়া খোঁজ লইলেন। টের পাওয়া গেল খুব গরিব পিতামাতার মেয়ে। পিতা মাইনর স্কুলে পণ্ডিতি করেন, আর ২-৫ ঘর যজমান আছে, কোন রকমে চলিয়া যায়। মেয়ে শহরে মামার বাড়িতে আসিয়াছে, বাড়ি পাড়া গাঁয়ে। হুগলিতে নামিয়া বেশ খানিকটা ভিতরের দিকে যাইতে হয়। গ্রামটার নাম রায়বেড়ে। বিবাহের কথা পাড়া হইল, কিন্তু মেয়ের বাপের খুব একটা কৃতার্থ ভাব দেখা গেল না। ঘটক ঠাকুর, সরকার মহাশয় যাহারা গিয়াছিল, তাহাদের বলিলেন, মেয়ে আমার রাজরানী হবে, এর চেয়ে আনন্দ আর বাপ মায়ের কি আছে। তবে আমার অবস্থার দিক থেকে দেখতে গেলে একেবারে আকাশ পাতাল প্রভেদ। তাই জমিদার বাড়ির সরকার, কথায় ধার থাকে। বলিলেন, এটা যে অবস্থায় অবস্থায় বিয়ে হচ্ছে না, সেটা তিনি খুবই জানেন ঠাকুর মশাই। মেয়ের সঙ্গে তার আর কিছু ঘরে তোলার অভিপ্রায় নেই। ঘটক এই ব্যাপারের ব্যাপারই, লোক চেনে। মেয়ের বাপের মুখে কি একটা লক্ষণ দেখিয়া তাড়াতাড়ি বলিল, মানে রাই মশাইয়ের লক্ষ্মীর ঘর, সেখানে মা তো আর কিছু অপ্রতুল রাখেননি। তবে মা স্বয়ং আপনার বাড়িতে এসেছেন দেখে তাকে নিয়ে যেতে চান আর কি। সরকার মশাই সেই কথাই বলছিলেন। কি সরকার মশাই? এই তো। যাহাতে কথা না বাড়ে তাহার জন্য একটু চোখের ইশারা করিয়া দিলেন।
মেয়ের ভবিষ্যতের চিন্তাটাই জয়ী হইল। এরূপ অসম কুটুম্বিতায় আসল বেদনাটা যে কোথায় সেটা প্রকাশ করিয়া বলায় কোনো লাভ নাই জানিয়া মেয়ের বাপ আর কোনো কথা উত্থাপন করিলেন না। বিবাহ হইয়া গেল। কথাটা রায় মহাশয় বুঝিলেন, মনে মনে বোধহয় একটু হাসিলেন। একসময় বধূকে কাছে ডাকিয়া পিঠে গভীর স্নেহে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, মা, তোমার বাবার ভয় হয়েছে আমি বুঝি তোমায় তার কাছ থেকে কেড়ে নিলাম। চাল কলা খেকো ব্রাহ্মণ কিনা মার বাবা, তাই কলা ভক্ত জিভটির মতো বুদ্ধি। বাপের কাছ থেকে কেউ মেয়ে কেড়ে নিতে পারে কখনো? তোমার যবে যখন খুশি বলবে মা, সঙ্গে সঙ্গে যাবার ব্যবস্থা হবে। বধূর আনমিত মুখটা নিজের দিকে ঘুরাইয়া লইয়া বলিলেন, আর এই বুড়ো ছেলেটাকে ছেড়ে যতদিন ইচ্ছে থেকো। পারবে তো অনেকদিন ছেড়ে থাকতে? বধূ ঈষৎ হাসিয়া মুখ ঘুরাইয়া মাথা নাড়িল, না, পারিবে না। যে একটা সারা জমিদারি চালাইতেছে, একটি ছোট মেয়েকে বসে আনা তাহার পক্ষে ছেলে খেলা। ফাল্গুনে বিবাহ হইল, বৈশাখের শেষাশেষি বধূ ঘর করিতে আসিল। তাহার পর জ্যৈষ্ঠ থেকে আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত এই 4.5 মাসের মধ্যে জামাই ষষ্ঠীর সময় দিন 5 গিয়াছিল। জামাই 2 দিন আর বধূ নিজে আরো ফালতু 3 দিন। আর যাবার নামও করে নাই, পাঠানো হয় নাই। না, নামও করে নাই যাওয়ার, আর শ্বশুর এতে আশ্চর্য হন নাই। কেননা দারিদ্র আর ঐশ্বর্যের দ্বন্দ্বে কে যে চিরকাল জয়ী তাহা তাহার বিলক্ষণ জানা আছে। বধূর মাথায় যে রায়বেরির চিন্তা প্রবেশ করিবে তার ফুরসত কোথায়? অর্থের প্রাচুর্যের মধ্যে একটা নূতন জগৎ দিন দিন চক্ষের সামনে দ্রুত প্রসারিত হইয়া উঠিতেছে। তাহার উল্লাস, তাহার বিস্ময়ের সামনে রায়বেরে দিন দিনই যেন আরো মলিন হইয়া যাইতেছে। কাছাকাছি 3টে শহরের বায়োস্কোপ। কি আশ্চর্য আশ্চর্য সব কাণ্ড! কখনো শখের থিয়েটার, কখনো সার্কাস। বায়োস্কোপের সমস্ত বড় বড় নামগুলা তাহার মুখস্থ হইয়া গিয়াছে। এবার বাপের বাড়ি গিয়া সবাইকে বলিল। তাহারা হাঁ করিয়া শুনিতেছে। শুধু সেই জানে বলিয়া এমন একটা আনন্দ হয়। মোটরে করিয়া জজ সাহেবের মেয়েরা বেড়াইতে আসে। শিলা ওদের বউ। ওদের মোটরের শব্দ হইলেই ঠিক রং মিলাইয়া জামা কাপড় ছাড়িয়া আসিতে হয়। এত বোঝে, বিশেষ করিয়া শিলা। আবার ননদদের সঙ্গে মোটরে করিয়া বেড়াইতে যাওয়া আছে। জজের বাড়ি, সরকারি উকিলের বাড়ি, ডেপুটিদের বাড়ি, আরো কত জায়গায়। সবার বাড়িতেই মোটর গাড়ি। কাহার কি গাড়ি সে জানে। যেখানেই যায় প্রায় প্রথমেই তাহার রূপের প্রশংসা। এমন একটা সলজ্জ আনন্দ মেশানো। বড়রা রায়গিন্নিকে বলে, এখনো বড় ছেলে মানুষ তোমার বউটি, তাতেই এত রূপ। একটু বড় হলে বউ তোমার যা হবে। শিলা বলে, বউ, তোকে দেখে আমার কি মনে হয় জানিস? অনেকবার শোনা কথা। বধূ বলে, জানি, আর বলতে হবে না। দুজনের মধ্যে খুব চাপা হাসি চলে। এসবের অতিরিক্ত আছে বাড়ির আদর। ননদ 2টির আদর একটু মিঠে করা রকমের, বেশ লাগে। শ্বশুর বধূ অন্তপ্রাণ, নিজেকে একেবারে বধূর হাতে ছাড়িয়া দিয়াছেন। বাড়িতে প্রবেশ করিয়াই প্রথম কথা,
কই গো নতুন মা আমার? ঐশ্বর্যপূর্ণ গৃহস্থালির এদিককার প্রায় সব কাজই বধূর হাতে। সাজানো গোছানো তো আছেই, দেওয়া থোয়া আদর অভ্যর্থনাও তাহার কাজ কম নয়। কিন্তু শ্বশুরের ডাক পড়িলেই সব ছাড়িয়া সদ্য সদ্য আসা চাই। নিজের অন্তরের তাগিদও আছে, অভিমানেরও ভয় আছে। অসহায় শিশুর মতোই যে একেবারে চরমভাবে নির্ভর করিয়া রহিয়াছে, তাহার অভিমান সত্যই প্রাণে বড় বাজে। মাঝে শ্বশুর একবার বাপের বাড়ি যাওয়ার কথা তুলিয়াছিলেন নিজে থেকেই, তবে জমিদারি পদ্ধতিতে। কয়েকদিন আগে কি করিয়া খোঁজ পাইয়াছিলেন, শিলার হাতের একেবারে হাল ফ্যাশনের চুড়ি দেখিয়া বধূ প্রশংসা করিয়াছিল। সেই রকম চুড়ি যেদিন গড়া শেষ হইল, বধূকে ডাকিয়া পাশে দাঁড় করাইয়া বলিলেন, ছেলের স্বাদ হয়েছে মা, একটু এইগুলো পরে ফেলো দেখিনি। কলকাতায় গিয়েছিলাম, রায়েদের দোকানে চুড়িগুলো দেখে বড্ড চোখে লাগলো। এসে গণেশ শেখরাকে ফরমাস দিয়ে দিয়েছিলাম, আজ দিলে। তোমার ভালো লাগবে কিনা জানি না, কিন্তু তবুও পরো, ছেলেরও তো একটা স্বাদ আছে। বধূ চুড়ি পরিয়া আসিয়া প্রণাম করিতে মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বুকের কাছে টানিয়া লইয়া বলিলেন, হলো পছন্দ আমার মার? সঙ্গে সঙ্গেই উত্তরের অপেক্ষা না করিয়া বলিলেন, এই দেখো, ভীমরতি বলতে ভুলেই গিয়েছিলাম, বেহাই লিখেছেন, অনেকদিন আসেনি অনু, একবার যদি পাঠিয়ে দেন। কি লিখবো? অবশ্য বুড়ো ছেলেটা তোমার কি করে থাকবে, সেজন্য তোমাকে ভাবতে হবে না। তাহলে লিখে দি যে। বধূর বুকটা একটু কিরকম করিয়া ওঠে। বাবা নিজে লিখিয়াছেন? বাবা, মা, খোকা, বাড়ি সব বড় স্পষ্ট হইয়া ওঠে। নূতন চুড়ি ঘুরাইতে ঘুরাইতে একটু অন্যমনস্ক হইয়া যায়। তাহার পর বলে, লিখে দিন, এ কটা দিন যাক, তারপর যাব বাবা। শ্বশুর হাসিয়া বলেন, দেখো বোকা মেয়ের বুদ্ধি, আমি লিখলে বাবা কি ভাববেন? বধূ বলে, আমি দেবক্ষণ লিখে বাবা। একটু কুণ্ঠিত হইয়াই বলে। তাহার পরে একটা ছুতার কথা মনে পড়িয়া যাওয়ায় কতকটা নিশ্চিন্ত হইয়া বলে, লিখে দেব, ঠাকুরজিকে দেখতে আসবে, সেটা হয়ে যাক তারপর। হ্যাঁ বাবা? জমিদারি আর ঐশ্বর্য আর জমিদারি মগজের বিজয়ে সনাতন রায় হাসেন। সত্যই বিজয় পরাজয়ের কথা। মেয়ের হাতে দুইখানি এই ধরনের পত্র পাইয়া বাবা আর পাঠানোর কথা লেখেন না। সে যে কি নিদারুণ নব ঐশ্বর্যশালিনী কন্যার কাছে সে সংবাদ কেহ পৌঁছাইয়া দেন না। নিরীহ বালিকাও বোঝে না কিছু। গরিবের মেয়ে রাজপ্রাসাদে গেলে তাহাকে যে তাহার পূর্ব জীবন থেকে একেবারে বিচ্ছিন্ন করিয়া লওয়া হয়, তাহার মধ্যে সবসময়ই যে দারিদ্র্যের প্রতি একটা ঘৃণা অবহেলার ভাব থাকে তাহা নয়। অনেক সময় থাকে একটা ঈর্ষার ভাব। যাহাকে প্রাণ দিয়া ভালোবাসা যায়, তাহাকে একেবারে নিজের করিয়া আলাদা করিয়া লইবার আকাঙ্ক্ষা। ব্যাপারটা সহজ নয়, কেননা দারিদ্র্যেরও একটা আবেদন আছে। নিজের বুকের স্তন্য দিয়া যে দারিদ্র এতদিন মানুষ করিল, সেই জন্য অর্থকে নিজের মায়া, নিজের মোহ পূর্ণতম ভাবে নিয়োজিত করিতে হয়। সনাতন রায় জানেন, বিজয় তাহার প্রায় করায়ত্ত। দারিদ্রকে মাত্র আর একটি আঘাত দিলেই হয়। এবার সামনে পূজা, এবার আড়ম্বরটা দ্বিগুণ করিয়া দিলেন। 4.
প্রায় মাসখানেকেরও পূর্ব থেকে বাড়িতে সাড়া পড়িয়া গেল। এবারে আরো একটা সুযোগ যে 4 দিন পূজা। বৃহৎ অট্টালিকা মেরামত করিয়া চুন রং ধরানোর কাজ আরম্ভ হইয়া গেল। চণ্ডী মণ্ডপ আর বাড়ির মধ্যে যেটুকু খালি জায়গা ছিল সেখানে নূতন ভাঁড়ার তৈয়ার করিয়া মহাল থেকে দ্রব্য সম্ভার সংগ্রহ হইতে লাগিল। কলিকাতা থেকে থিয়েটার আসিয়া 2 দিন অভিনয় দিবে। একদিন এখানকার শখের পার্টি, একদিন কলিকাতার বায়োস্কোপ। শহরের কাছাকাছি 4টি পাড়া 4 দিন খাওয়ানো হইবে। দিন 15 পূর্বেই বাড়ি কুটুম্ব সাক্ষাতে ভরিয়া গেল। নতুন বধূর নিঃশ্বাস ফেলিবার সময় নাই। হয় শ্বশুর, নয় শাশুড়ি, নয় একলাই তদারক করিয়া ফিরিতেছে। কটা দিনেই দায়িত্বের চাপে যেন কত বয়স বাড়িয়া গিয়াছে। নতুন জীবনের মধ্যেও এ একটা নূতনতর ব্যাপার। রায়বেরের কথা মনে পড়ে কি? কর্ম উন্মাদনার ক্ষণিক অবসাদের মধ্যে পরে বোধহয় কখনো কখনো। বাবা আসিয়া অর্ধমলিন জামাটা আলনায় টাঙাইয়া রাখিলেন। বলিতেছেন, অনু, পিঠের কাজটা একটু সেলাই করে রাখিস তো। মা রাঁধিতেছেন, অনু বসিয়া গল্প করিতেছে। খোকা আসিয়া বলিল, বাগান থেকে 2টো বেগুন তুলে আনলাম মা, নতুন হয়েছে, দিদির জন্য ভেজে দিও মা, তোর এখন এখানে খেতে কষ্ট হয় না দিদি। মা বলিলেন, তাই কি হয় রে পাগল, বাপের বাড়ির ভাত শুধু নুন দিয়ে খেলেও তার স্বাদ আলাদা। দেখিস না কুবেরের ভান্ডার ছেড়ে মা দুর্গাকে কেমন করে ছুটে আসতে হয় বছর বছর। কেমন সব আবছায়া ছবির মতো। বায়োস্কোপের এক একটা খণ্ড ছবি যেমন অর্ধেক ফুটিয়ায় মিলাইয়া যায়, নূতন কর্মের মাঝে সব আবার মুছিয়া মিলাইয়া যায়। শরতের রূপ। হালকা মেঘ থেকে এক পশলা বৃষ্টি মাটিতে পৌঁছিবার আগেই মেঘ যায় মিলাইয়া। দীপ্ত সূর্যের উল্লসিত আলোকে আকাশ যায় ভরিয়া। শ্বশুর আসিয়া বলেন, বেহাই লিখেছেন, অনেক দিন চিঠি পাননি তোমার। শ্বেদসিক্ত ললাট মুছিয়া বধূ বলে, একটু ফুরসত হলেই লিখে দেবো বাবা, খবর দিয়ে দিন বাবাকে। ঈর্ষা নিজের বিজয়ে গোপনে হাস্য করে। দারিদ্র্যের শেষতম বন্ধনটি ছিন্ন হইতে চলিল। ঈর্ষা নিজেই যে পরাজয়, এ তত্ত্ব তাহাকে কে বুঝাইবে? ষষ্ঠীর দিনটা যে কেমন করিয়া কোথা দিয়া কাটিয়া গেল নববধূ বুঝিতেই পারিল না। আনন্দের ক্লান্তি আর অবসাদের মধ্যে যখন শয্যা গ্রহণ করিল তখন অনেক রাত হইয়া গেছে। মনটা কেন কি করিয়া যেন একটু বিষণ্ণ, কিন্তু সে বিষাদকে ভালো করিয়া বুঝিবার অনুভব করিবার পূর্বেই বোধহয় সপ্তমীর পূজার উগ্রতর আনন্দের কল্পনা করিতে করিতে ঘুমাইয়া পড়িল। আনন্দের ঔৎসুক্যে রাত্রে বোধহয় ভালো করিয়া ঘুমও হয় নাই। খুব ভোরে উঠিয়া নববধূ আবার আয়োজনে মাতিয়া গেল। বোধনের বাজনায়, কর্মের ক্রমবর্ধমান কোলাহলে, ছেলেদের উৎসব কাকলিতে তাহাকে যেন গোড়া থেকেই একটা অদ্ভুত উন্মাদনায় ঘিরিয়া ফেলিল। বোধহয় শ্বশুরের অত্যধিক আদর আর নির্ভরতার জন্য তাহার মনের মধ্যে ব্যাপারটা এরকমই দাঁড়াইল, মনে হয় সব ব্যাপারটা তাহাকে ঘিরিয়াই হইতেছে। চারিদিক থেকে একটা আনন্দের ঢেউ একরকম দুর্বার উচ্ছ্বাসে তাহার মনের তটে ভাঙিয়া পড়িতে লাগিল। শ্বশুর আসিয়া ঘরের সামনে দাঁড়াইয়া ডাকিলেন, কই গো মা, ঠাকুর যে ওদিকে এসে গেলেন, তোমার জন্য দাঁড়িয়ে আছেন, বরণ করে নেবে, চলো।
বধূ স্নান করিয়া নূতন বেনারসি শাড়িখানি পরিয়াছে, পিঠে কুঞ্চিত কেশ এলানো, সিন্দুর বিন্দু দিবার জন্য আরশির সামনে দাঁড়াইয়া সোনায় হীরায় ঝকমকে কোনো এক দেবকন্যাকে দেখিয়াই যেন বিস্ময়ে নির্বাক হইয়া দাঁড়াইয়াছিল। শ্বশুরের ডাকে একটু ত্রস্ত হইয়া তাড়াতাড়ি ভ্রু মধ্যে সিন্দুর বিন্দু বসাইয়া কতকটা জড়িত পদে সামনে আসিয়া দাঁড়াইল। বধূর অপূর্ব স্নিগ্ধ রূপে শ্বশুর মুহূর্ত মাত্র নির্বাক হইয়া রহিলেন। তাহার পর তাহার দক্ষিণ হস্তটি ধরিয়া বলিলেন, দেখো তো, আমার এই মা গিয়ে বরণ না করলে ও মা কি সিংহের পিঠ থেকে নামতে পারেন? চলো চলো এবার। শ্বশুরের সঙ্গে চণ্ডী মণ্ডপে গিয়া উঠিতেই নববধূ বিস্ময়ে নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল। এরকম কিছু এর পূর্বে দেখে নাই, না এরকম প্রতিমা, না এরকম বেদিসজ্জা, না এরকম আলোক, না এরকম পূজা সম্ভার। এক কল্পনাতীত ব্যাপার। এসব তাহার তাহার সঙ্গে এসবের একটা অচ্ছেদ্য যোগ রহিয়াছে। এই ঐশ্বর্য, এই পূজা, এমনকি অন্য সব দেবতার চেয়ে শতগুণে ঐশ্বর্যময়ী এই দেবতাও তাহারই। তাহার আশাতে সকলে যেমন ক্ষণিকের জন্য নির্বাক স্তম্ভিত হইয়া গিয়াছিল, সেও সেই রকমই এই ঐশ্বর্য সমারোহের সামনে নির্বাক বিস্ময়ে দাঁড়াইয়া রহিল। তাহার ভিতর থেকে কি যেন একটা ঠেলিয়া আসিতেছে, আনন্দই, কিন্তু অশ্রুর সঙ্গে সম্বন্ধ আছে। শ্বশুর ঐশ্বর্যের বিজয়ে অন্তরে অন্তরে পুলকিত হইলেন। দূর পল্লীর কোনো এক দরিদ্র ব্রাহ্মণকে লক্ষ্য করিয়া মনের কোথাও একটু কুটিল হাসি ফুটিল বোধহয়। মনে মনে বধূকে বলিলেন, এই গণ্ডির বাইরে তুমি আর কি করে বেরোবে মা? প্রকাশ্যে বলিলেন, নাও এবার তোমার পূজার জোগাড়ে নেমে পড়ো মা। চন্দন ঘষবে না নৈবেদ্য সাজাবে? তুমি বরং গিয়ে ওই সোনার পরাতটাতে নৈবেদ্য সাজাও গে। বধূ নৈবেদ্যের দিকে অগ্রসর হইয়া একটু দাঁড়াইয়া পড়িল। আবার শ্বশুরের কাছে ফিরিয়া আসিয়া মুখটি নিজের বুকে গুজিয়া ধীরে ধীরে বলিল, বাবা, ফুল আছে আর বাগানে? আমি আরো তুলে নিয়ে আসব? বধূ চলিয়া গেলে পুরোহিত হাসিয়া বলিলেন, তুমি চাও শিশুকে একদিনেই গিন্নি করে তুলতে সনাতন? তা কখনো হয়? সনাতন রায় বলিলেন, মা আমার গিন্নি হয়ে উঠেছেন পুরুত মশাই, তবে আজকের কথা আলাদা। আজ জগতের সবচেয়ে পাকা গিন্নি মা অন্নপূর্ণাই তো শিশু হয়ে বাপের বাড়ি ছুটে এসেছেন। কথাটা নিজের বুকে ধক করিয়া একটা আঘাত দিল, আর শেষ করিতে পারিলেন না। অনেকে খোশামোদে, অনেকে সত্যি একটা উঁচু দরের কথা বলা হইয়াছে বলিয়া সাধুবাদ দিল। একটু আলোচনা চলিল কথাটা লইয়া। সনাতন রায় কেমন যেন অন্যমনস্ক ভাবে একটু এদিক ওদিক করিলেন। তাহার পর ধীরে ধীরে বাড়ির ভিতর দিকে চলিয়া গেলেন। 5 খিড়কির সঙ্গে বেশ উঁচু দেওয়াল দিয়ে ঘেরা একটা মাঝারি গোছের বাগান। মাঝখানে একটা ঘাট বাঁধানো পুষ্করিণী, চারিদিকে ফল ফুলের গাছ। এটি বাড়ির মেয়েদের জন্য। বধূর সঙ্গে কতকগুলি ছোট ছোট মেয়ে আর ছেলে হুড়াহুড়ি করিতে করিতে ফুল তুলিবার জন্য আসিয়া চারিদিকে ছড়াইয়া পড়িল। দুই একজন তাহার সঙ্গেই রইল। এদিকে কাজে কর্মের ঝোঁকে প্রায় মাস খানেক বাগানে আসা হয় নাই। নিত্য পরিচয়ের মধ্যে এই ব্যবধানের জন্য গাছপালা, পুকুরের জল, এমনকি এখানের রোদটুকুকে পর্যন্ত যেন নূতন বলিয়া মনে হইতে লাগিল।
প্রকৃতপক্ষে আসিয়াছেও নূতনত্ব কিছু কিছু। পুকুরের কুঞ্চিত চিক্কণ বুকের উপর একদিকে কতকগুলা সাদা সাদা কলহার ফুটিয়াছে, মাঝখানে গোটা কতক পদ্ম। তাহাদের পাতার উপর হাওয়ার দোলে গোটা কতক বড় বড় জলবিন্দু গড়াইয়া ফিরিতেছে। রায়বেরের চৌধুরীদের মজা পুকুর ধার মনে করাইয়া দেয়। তফাতটা এই, সেটা একটা আদত পদ্মবন, এখানে গোটা কতক মাত্র ফুল পুকুরকে সাজাইয়া রাখা। ননদ বলিল, বাবা কলকাতার নার্সারি থেকে এনেছিলেন, এই সবে ফুটতে আরম্ভ করেছে। বধূ বলিল, আমরা পুজোর সময় তুলতাম কোচর ভরে, আমার ভাই খোকা খুব সাঁতার কাটতে জানে কিনা। ননদ আলাদা করিয়া একটা নাম দিয়াছে। প্রশ্ন করিল, আর বুনি বুঝি নিজে কিছু সাঁতার কাটতে জানে না? নুকোনো হচ্ছে। বধূ ঘাড় কাত করিয়া হাসিল, বলিল, জানতুম, এখন ভুলে গেছি। একটি ছেলে বাহাদুরি দেখাইয়া সামনে আসিয়া বলিল, আমিও জানি সাঁতার, নিয়ে আসবো তুলে? ননদ বলিল, আর না, ইচ্ছে হয়েছে বৌদির। বধূ কি মনে ভাবিল, তাহার যেন মনে হইল চৌধুরীদের মজা পুকুরের পদ্ম তোলা আর এখানকার পদ্ম তোলার মধ্যে কোথাও একটা তফাৎ আছে। এই পুকুর তাহার নিজের, কিন্তু আজ কেন যেন বোধ হইতেছে চৌধুরীদের পুকুরের চেয়ে আরো দূর, আরো অনাত্মীয়। সাজি দুলাইয়া অগ্রসর হইয়া বলিল, না থাক। খুব উৎসাহের সঙ্গে কিছু দোপাটি তুলিল, কিছু রজনীগন্ধা। এই দুইটা ফুল তাহাদের বাড়িতে আছে। উঠানের দক্ষিণের কোণটাতে প্রত্যেক বৎসর কৃষ্ণকলি আর দোপাটি আপনি জন্মিয়া গায়ে গায়ে ঠাসাঠাসি হইয়া ফুটে। প্রত্যেক বৎসরই বাবা অনু আর খোকাকে দিয়া চৌধুরীদের বাড়ির পুজোতে পাঠাইয়া দিতেন, বলিতেন, আয় দিয়ে আয়। যত্ন নেই আত্মি নেই, ওরা মায়ের পুজোর জন্য প্রতি বছর আপন মনেই ফোটে। আর বৎসরও ঠিক এই আজকের দিনেই এই সময়টা ফুল লইয়া গিয়াছিল। যেন দেখা যায় শীতলার মার উঠানের উপর দিয়া যাইতেছে দুজনে খুব জোরে। খোকা তাহাকে হাঁটায় হারাইয়া দিবার জন্য একেবারে ঝুঁকিয়া গিয়াছে সামনের দিকে। রেশারেশির ঝোঁকে দুইজনেই এক একবার হাসিয়া উঠিতেছে। খোকার নূতন কাপড় কোমর বাঁধিয়া পরা, কোচর ফুরিয়া কৃষ্ণকলি আর দোপাটির আভা বাহির হইয়া আসিতেছে। আজও খোকা সেইখান দিয়া যাইতেছে, যেন দেখা যায়, একটু যেন মন মরা, যেন ভাবিতেছে আর বছর পাশটিতে দিদি ছিল। বাগানের শেষ দিকে একটা বাঁধানো চত্বর, তাহার চারিদিকে শিউলি গাছ। ননদ ডাকিল, বৌদি দেখো সে কি কাণ্ড, চাতালটা বোঝাই হয়ে রয়েছে ফুলে, এরা নিয়ে যায়নি নাকি কুড়িয়ে? বধূ একটু মন্থর গতিতে গিয়া চাতালের উপর থেকে কিছু শিউলি সঞ্চয় করিল। তাহার পর সাজিটি পাশে রাখিয়া বসিয়া পড়িল। ননদ বলিল, দুটো দোপাটি তুলেই মিটে গেল, বুনি আর কেন বলেছে। শিউলি শেষ করিয়া উহারা ফুল সঞ্চয়ে বাগানে ছড়াইয়া পড়িল। বধূ বলিল, আমি একটু বসি। কি হইয়াছে আজ এই আলোয় ছায়ায় ঝলমল দিনটাতে, যেন বহু বৎসরের চেনা বলিয়া মনে হইতেছে দিনটাকে। এতক্ষণ হয় নাই তিন মহল বাড়ির বাহিরে যে এমন একটা সুখের মতো পরিচিত দিন অপেক্ষা করিয়া আছে, এটা ধারণার মধ্যেও আসে নাই। এই চেনা দিনের নানা ব্যাপারের মধ্যে এখানকার পূজা, এখানকার জীবনের কোনো অংশ নাই। চৌধুরীদের বাড়ির পূজার কাঁসার ঘণ্টা, কোঁচর ভরা কৃষ্ণকলি, দোপাটি,
পূজা মণ্ডপের সামনে ছেঁড়া চাঁদোয়ার তলায় যাত্রার আসর সাজানোর আয়োজন, দেবদারুর কোঁচকানো পাতা, রঙিন কাগজের শিকলি, পতাকা। মা বাবার চণ্ডী পাঠের জোগাড় করিতে করিতে জিজ্ঞাসা করিতেছেন, পেলে স্কুল থেকে কিছু আগাম? আজ বছরকার দিন, ছেলে মেয়েটাকে চৌধুরীদের বাড়ির নেমন্তন্ন, সে তো পরশু। পূজার নহবত ভাসিয়া আসিতেছে, শ্বশুর কাশী থেকে আনাইয়াছেন। কত দূরের একটা অপরিচিত সঙ্গীত কাদের বাড়ির, রূপকথার শোনা কোনো রাজপুরীর। পূজার বাজনা নয়, 7 মহলের মাঝে মণিপ্রবালের ঘরে বন্দিনী রাজকুমারীর কান্নার সুর। বধূ একবার চারিদিকে চাহিয়া লইয়া সাচ্চার কাজ করা শাড়ির অঞ্চলটা দিয়া চক্ষু মুছিল। 6 সনাতন রায় নিজের ঘরে একটা হেলানো চেয়ারে শুইয়াছিলেন। নিজের সেই 2টা কথার আঘাত নিজেকেই বড় বিষণ্ণ করিয়া দিয়াছে। কি করিয়া সব যেন বিস্বাদ ঠেকিতেছে, কেন কে জানে। দুয়ার ঠেলিয়া পুরোহিত মহাশয় প্রবেশ করিলেন। ভাবটা খুব উদ্বিগ্ন। বলিলেন, সনাতন, তুমি এখানে বসে আছো? খুঁজছিলাম তোমায়। সনাতন কতকটা নির্বিকার ভাবে মুখের পানে চাহিয়া রহিলেন। পুরোহিত কতকটা শঙ্কিত উদ্বেগের সঙ্গে বলিলেন, মা আসেননি সনাতন? কোথায় কি হয়েছে খোঁজ নাও। ওরকম করে রইলে যে, বিশ্বাস হচ্ছে না? যদু সার্বভৌমের সন্তান, 7 পুরুষ ধরে মায়ের পায়ে মন্ত্র পড়ে ফুল দিয়ে আসছি। মায়ের পায়ে পড়ছে কি খড়মাটির প্রতিমার পায়ে পড়ছে বুঝতে পারি। মা আসেননি। অবশ্য পূজার লগ্ন হয়েছে, খড়মাটিকে সাক্ষী করে মন্ত্র আওড়াতে হবেই। রামগতিকে তন্ত্রধারী করে বসিয়ে এসেছি, কিন্তু বুঝছি সব শুষ্ক, নিরর্থক। সনাতন, শুয়ে থাকলে চলবে না, ওঠো। তুমি বিশ্বাস করবে না বলে কথা বলতে সাহস পাচ্ছি না, কিন্তু সার্বভৌমের সন্তান পুজোর দিনে পুজো করাতে করাতে উঠে এসেছে, মিছে কথা বলবে না। মায়ের পুজোর ফুলে আমি গন্ধ পর্যন্ত পাচ্ছি না। হতে পারে মনের ভ্রম, কিন্তু মা যে আসেননি, প্রতিমার যে প্রাণ প্রতিষ্ঠা হয়নি, এটা তোমাকে বিশ্বাস করতেই হবে। সনাতন রায় কতকটা নির্বিকার ভাবেই শুনিতেছিলেন। বলিলেন, অবিশ্বাস করব কি করে? আমি নিজেই যে মায়ের বাপের বাড়ির পথ আটকে রেখেছি পুরোহিত মশাই। একটু দর্প হয়েছিল, মেয়েকে কেড়ে নিতে চেয়েছিলাম তার বাপের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে। আমার নতুন মা কোথায়? রতি এসে বললে বাগানে বসে আঁচলে চোখ মুছছেন। ললিত নিজে গিয়ে তাকে তার মায়ের কাছে দিয়ে আসুক। বুঝতে পারিনি পুরোহিত মশাই, কোন মেয়ের বুকের ব্যথা যে কোন মেয়ের বুকে বাঁচবে, অতটা আন্দাজ করতে পারিনি। অপরাধ হয়ে গেছে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল এই অপূর্ব সুন্দর গল্পটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, একটা লাইক করবেন। আর যদি এরকমই গল্প শুনতে চান, তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেয়া আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে গেলেই পাবেন প্লেলিস্ট। সেখানে নানান লেখকের নানান রকম গল্প থরে থরে সাজিয়ে রেখেছি আপনাদেরই জন্য। সেগুলি শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।